हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एजुकेशन। सो फ्रेंड्स, आज के डब्ल्यूबी प्राइमारी टेट इंटरव्यू जो 2022 से 2022 इंटरव्यू किन्तु आज के क्लास नम्बर किन्तु 66 अर्थात एर आगे 65टा क्लास करानो हो गेछे एबं प्रत्येकटा क्लास किन्तु 2017 PYQ प्रश्न अर्थात 2017 की धरनेर प्रश्न करा हयेछिलो बा आगामीते की धरनेर प्रश्न करते पारे। তোমরা সকলেই জানো যেহেতু ইন্টারভিউর এখনও পর্যন্ত সময় রয়েছে, কারণ এই মুহূর্তে ইন্টারভিউ সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি। তো তার আগে 11 তারিখে একটা কিন্তু ধর্না রয়েছে 2022 স্টেটের চাকরি প্রার্থীদের তরফ থেকে কলকাতার রাজপথে বিকাশ ভবনের সামনে। সেখানে কিন্তু সেই ধর্নাতে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করব, যাতে করে 12 তারিখে 12 ফেব্রুয়ারি রাজ্য সরকারের যে বাজেট রয়েছে সেই বাজেট পেশ করার আগেই কিন্তু এই বিষয়ে একটা ধর্না করা হচ্ছে, যাতে খুব দ্রুততার সাথে 2022 স্টেট ইন্টারভিউ 50,000 শূন্যপদের নোটিফিকেশান আসে এবং যেখানে রাজ্যের যে শিক্ষার অবস্থা সেই শিক্ষার অবস্থার যে অন্ধকার দশা, সেই অন্ধকার দশা থেকে কিন্তু সারা রাজ্যকে শিক্ষার দিক থেকে এগিয়ে আনার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। কারণ তোমরা সকলে ভবিষ্যতে শিক্ষক বা আগামীতে শিক্ষক শিক্ষিকা হতে চলেছো। তো এই ক্ষেত্রে কিন্তু একটা অধিকার রয়েছে যে কেন এতদিন পর্যন্ত 2022 স্টেটের পরীক্ষা নেওয়ার পরও ইন্টারভিউ হয়নি। তো এই প্রশ্ন নিয়ে অনেক কিছু আলোচনা হবে এবং অনেক কিছু ভিডিও আমি আপলোড করেছি, অবশ্যই সেই আপডেটগুলো তোমরা দেখবে এবং আবার কিছু আপডেট নিয়ে আসবো। তো যে সিরিজটা শুরু করেছিলাম সেটা আজকে 66 নম্বর ক্লাস, তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে ইউটিউবে স্ক্রিনে, যেখানে আজকে 66 নম্বর ক্লাস করানো হয়েছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা এর আগে ভিডিওগুলো দেখোনি অবশ্যই বলবো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো এবং সেখান থেকে 1 নম্বর ক্লাস থেকে দেখা শুরু করো, কারণ প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। কী ধরনের প্রশ্ন 2017তে করা হয়েছিল বা আগামীতে কী ধরনের প্রশ্ন করা হবে, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন করানো হয়েছে, যেমন শিক্ষা কমিশন, তারপরে নিপুণ ভারত মিশন, RTE, NCF, তারপরে ধরো প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো রয়েছে সে বইয়ের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তথ্য, আমাদের পরিবেশ নিয়ে প্রশ্ন, ইন ডিটেলস ক্লাস করানো হয়েছে। তো প্রত্যেকটা ক্লাস দেখবে আর এই ক্লাসগুলোর PDF পাওয়ার জন্য অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে। ওখানে PDFগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। তো দেখো আজকে ক্লাস নাম্বার হচ্ছে 66। তো এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, আর সকলকে রিকোয়েস্ট করব যে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবে আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। চ্যানেলের রিচ কিন্তু দিন দিন কমে যাচ্ছে, তাই সকলকে অনুরোধ করব যে সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত করোনি। তোমাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলের মোটিভেশন বাড়াবে এবং আমারও ক্লাস করতে এই ধরনের বা ক্লাস দিতে তোমাদের সামনে উপস্থাপন করতে খুবই ভালো লাগবে। তো সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে নতুন থাকলে আর সাথে সাথে লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে। তো দেখো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 66-এর প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন বা প্রারম্ভিক শিক্ষা কাকে বলে। আর এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো প্রাথমিক ইন্টারভিউর জন্য এই প্রশ্ন বা এই ধরনের রিলেটেড প্রশ্নগুলো কিন্তু খুবই আসে এবং আগামীতেও কিন্তু আসবে। তো এলিমেন্টারি এডুকেশন কী জিনিস বা প্রারম্ভিক শিক্ষা, তা আমরা সকলে জানি, তো একটু গুছিয়ে বলার বা বোঝার চেষ্টা করছি। না, একজন শিক্ষার্থীর জীবনের প্রথম শিক্ষা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন বা প্রারম্ভিক শিক্ষা। প্রথমত এভাবে বলতে পারো যে শিক্ষার্থীর জীবনের প্রথম শিক্ষা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন বা প্রারম্ভিক শিক্ষা, যার দ্বারা কী হয়, সে পড়তে শিখবে, লিখতে শিখবে, গণনা করতে শিখবে। সর্বোপরি কী হয়ে যায় না, তার জ্ঞান বোধ যে দক্ষতা এগুলোর বিকাশের সাথে সাথে তার সামাজিক এবং যে মানসিক এই বিকাশ যথাযথ হবে, তাকে বলা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন বা প্রারম্ভিক শিক্ষা। ওকে, তাহলে শিক্ষার্থীর এখানে কি বৃদ্ধি পাবে না, সেখানে সে পড়তে পারবে, লিখতে পারবে, অক্ষর জ্ঞান হবে, গণনা করতে পারবে এবং সাথে তার জ্ঞান বোধ যে দক্ষতার বিকাশ, সামাজিক মানসিক যে বিকাশ, সেগুলো যথাযথ বিকাশ ঘটবে এই প্রারম্ভিক শিক্ষার মধ্য দিয়ে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি এবার নেক্সট, না সেটা হচ্ছে সংবিধানের নির্দেশমূলক নীতির যে 41 নম্বর ধারা, সে 41 নম্বর ধারা কী বলা রয়েছে। তো শিক্ষা সংক্রান্ত যে সমস্ত সাংবিধানিক ধারাগুলো রয়েছে, যেমন 21 নম্বর ধারা বা রাইট টু এডুকেশন যে অ্যাক্টগুলো রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস জানা অবশ্যই দরকার। তো এখানে 41 নম্বর ধারাতে কী রয়েছে বা শিক্ষার অধিকার নিয়ে একটু জানবেই। তো সংবিধানের নির্দেশমূলক নীতির 41 নম্বর ধারায় কী বলা হয়েছে,
না প্রত্যেক ভারতীয় নাগরিকদের শিক্ষা পাওয়ার অধিকার আছে এবং তারা যাতে তাদের সেই অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পায় সেই অনুসারে রাষ্ট্রকে তার আর্থিক সঙ্গতির মধ্যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওকে, তো ভারতের প্রত্যেকটি নাগরিকের শিক্ষা পাওয়ার একটা অধিকার আছে এবং তারা যাতে তাদের সেই অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পায় সেই অনুসারে রাষ্ট্রকে তার আর্থিক সঙ্গতির মধ্যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং তাছাড়া মৌলিক অধিকার যে রয়েছে 6 থেকে 14 বছর শিশুদের যে শিক্ষা বাধ্যতামূলক অর্থাৎ শিক্ষা ফ্রি এবং কম্পালসারি এডুকেশন, সেই বিষয়েও কিন্তু এগুলো জানবে তোমরা। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো যে শিক্ষা পরিকল্পনা কি, অর্থাৎ শিক্ষার যে পরিকল্পনা সেটা কি, টিচিং প্ল্যানিং বা শিক্ষা পরিকল্পনা বা এডুকেশন প্ল্যানিং কি না, কি বলবে না শিক্ষা ব্যবস্থাপনার কোনো নির্দিষ্ট লক্ষ্যকে তার যথার্থ মাত্রায়, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাপনার যে একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যকে তার যথার্থ মাত্রায় রূপায়িত করতে গেলে প্রয়োজনীয় শিক্ষা সম্পদের প্রকৃত ব্যবহার ও তার সমন্বিতকরণের যে পন্থা, অর্থাৎ কি না যার দ্বারা কি শিক্ষার উক্ত ব্যবস্থাপনার গুণগত এবং পরিমাণগত মান উন্নয়ন ঘটানো যায় তাকে বলা হয় শিক্ষা পরিকল্পনা। অর্থাৎ এর দ্বারা কী বোঝা যাবে যে শিশু শিক্ষার্থীদের তার মানের উন্নয়ন কীভাবে তার শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে, তার ব্যবস্থাপনা কেমনভাবে করা হবে, কোন কোন যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করলে তার ক্ষেত্রে ভালো হবে, সে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে শিক্ষা ব্যবস্থাপনা। নেক্সট তারপরে 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, রাইট টু ফ্রিডম। ওকে, তো এই রাইট টু ফ্রিডম কী জিনিস বিষয় বলেছে দেখো প্রশ্নটা। তো 4 নম্বর প্রশ্ন বলছে রাইট টু ফ্রিডম এই সাংবিধানিক স্বীকৃতি সত্ত্বেও আমাদের সর্বজনীন শিক্ষার ব্যবস্থা হয়নি কেন? রাইট টু ফ্রিডম থাকা সত্ত্বেও বা সাংবিধানিক যে স্বীকৃতি সেটা থাকা সত্ত্বেও আমাদের সর্বজনীন শিক্ষার ব্যবস্থা হয়নি কেন? হঠাৎ অনেক সময় প্রশ্নটা করেছে এবং আগামীতেও করবে। এটা 2017 কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা বেশিরভাগ শিক্ষা বা চাকরি প্রার্থীদেরকে করা হয়েছিল। তো এটা কি বলবে না সাংবিধানিক ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর মধ্যে শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করলেও শিক্ষাকে এখনও পর্যন্ত আমাদের সকলের জাতীয় জীবনে যেমন গ্রহণীয় করে তোলা যায়নি, তেমনি বহিরঙ্গে শিক্ষার বড়াই করলেও অন্তরঙ্গে আমরা শিক্ষিত হতে পারিনি। শিক্ষার সাথে অন্তরের এই যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদ থাকার জন্য আমাদের সর্বজনীন শিক্ষালাভ সম্ভব হয়নি। তো এটাই হচ্ছে এর মূল কারণ। এবং বর্তমান যে পরিস্থিতি তাতে করে বুঝতেই পারছো যে শিক্ষার অবস্থা, বিশেষ করে আমাদের রাজ্যের কিন্তু শিক্ষার যে হাল, আমি যা দেখছিলাম আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত দিচ্ছে এবং আগামীতে কত দিয়েছিল, সেই নিরিখে বলা যায় কিছুগুলো জেলাতে এত পরিমাণটা কমে গেছে যে আশ্চর্যের বাইরে মনে হচ্ছে। তো সরকারে জানি না কী পদক্ষেপ নিচ্ছে, পরবর্তীতে কী পদক্ষেপ নেবে বা শিক্ষা কি একেবারে তুলে দেওয়ার মতো একটা যে মানসিক পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজ্যের, সেখানে বিদ্যালয়গুলোর মানদণ্ড ঠিক নেই, শিক্ষক শিক্ষিকা যথোপযুক্ত নেই, প্রাইভেটাইজেশনের প্রতি অভিভাবকদের ঝোঁক বাড়ছে, যেখানে মানে প্রি প্রাইমারি থেকে বা প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত কলেজ সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থীর যে সংখ্যা সেটা কিন্তু দিন দিন একদম মানে চরম হারে কমতে শুরু করেছে। এবং সরকারের পরিসংখ্যান কী বলছে সেটা বোঝা মুশকিল, কিন্তু একটা ডাটা বিভিন্ন দিক থেকে তোমরা নিজেদের যে গ্রাম্য পরিবেশ বা যারাই শহরে রয়েছো তোমাদের পাড়া প্রতিবেশী দেখলেই বুঝতে পারবে যে কীভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে দেওয়ার একটা মানসিকতা, সেই মানসিকতা থেকে তারা বেরিয়ে আসছে এবং তাদের যে পড়াশোনার প্রতি যে একটা ঝোঁক, সেই ঝোঁকটাও কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে না। কারণ কি, এই বেকার সমস্যা, কর্মসংস্থানের অভাব, পড়াশোনার প্রতি একটা অবহেলার সরকারের বলা চলে বা শিক্ষা ব্যবস্থার বলা চলে, সমস্ত দিক থেকে কিন্তু খুবই খারাপ বা শোচনীয় অবস্থা রয়েছে। ওকে, তো যাই হোক ওগুলো প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে আমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং নিজেদের যে অধিকার 2022 স্টেট ইন্টারভিউ নোটিফিকেশান দ্রুততার সাথে আনা, সেই পথে কিন্তু লড়াই সকলকে করতে হবে। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি না মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝেন? তো মানব সম্পদ উন্নয়ন বলতে কি না হিউম্যান ডেভেলপমেন্ট যেটা বলা হয়। ওকে, তো যে শিক্ষা পরিকল্পনা দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষা প্রশাসন ও সমাজের সুস্থ সমন্বয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে সকলের চাহিদা পূরণ হয় এবং মানব শক্তির প্রকৃত বিকাশ সাধন দ্বারা দেশের যে উন্নয়ন ঘটে তাকে বলা হয় মানব সম্পদ উন্নয়ন। ওকে, নেক্সট দেখো
তারপরে 6 নম্বর প্রশ্ন, এবং এই টার্মটার সাথে আমরা সকলে কিন্তু খুবই ভালোভাবে পরিচিত, সেটা হচ্ছে ব্রিজ কোর্স। এই ব্রিজ কোর্সটা কি না, সর্বশিক্ষা অভিযানের একটি বিশেষ কর্মসূচি বা ব্যবস্থাপনা হলো ব্রিজ কোর্স বা সেতু পাঠ্যক্রম। যে সমস্ত শিশু 6 থেকে 9 এর 9 হবে, ঠিক আছে, 6 থেকে 9 মধ্যে প্রথাগত শিক্ষার সুযোগ পায়নি, কিংবা এটা 9 করে নাও ভালো করে, একটু এটা তোমরা একটু 9 করে নাও, ঠিক আছে, এটা হ্যাঁ, তো কি বলছে না, সর্বশিক্ষা অভিযানের একটি বিশেষ কর্মসূচি বা ব্যবস্থা হলো ব্রিজ কোর্স বা সেতু পাঠ্যক্রম। যে সমস্ত শিশু 6 থেকে 9 মধ্যে প্রথাগত শিক্ষার সুযোগ পায়নি কিংবা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছে, সেই সব শিশুদের দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর উপযুক্ত করে তোলার উদ্দেশ্যে প্রাথমিক স্তরে ব্রিজ কোর্স বা সেতু পাঠ্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু ব্রিজ কোর্সটা অন্যরকমভাবে, আমরা ব্রিজ কোর্স টার্মটার সাথে পরিচিত, কিন্তু এখানে কিন্তু অন্যভাবে, কেউ কিন্তু আলাদাভাবে গুলিয়ে ফেলো না। আবার যে সমস্ত শিশু প্রাথমিক স্তরে 10 থেকে 13 বছরের বয়সের কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি অথবা বিদ্যালয়ের ছুট হয়ে গেছে, তাদের কি করা হয় না, তাদের ক্ষেত্রে একইভাবে কি করছে না, একইভাবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে যে কোনো শ্রেণীর উপযুক্ত করে ও উচ্চ প্রাথমিক স্তরের আওতায় নিয়ে আসার যে চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে ব্রিজ কোর্স। অর্থাৎ কোনোভাবেই যাতে শিশু শিক্ষার্থীরা স্কুল ছুট না হয়ে যায়, তাদের পড়াশোনার যে মানদণ্ড সেটা যাতে বজায় থাকে, একটার সাথে একটা শ্রেণীর যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক এবং মানদণ্ড, শিক্ষা ব্যবস্থাপনার যে একটা মানদণ্ড সেটা বজায় থাকে, তার জন্য এই ব্রিজ কোর্স চালু করা হয়েছে শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। নেক্সট দেখো, তারপরে 7 নম্বর প্রশ্ন কি না, মুক্ত বিদ্যালয় কি। ওকে, তো মুক্ত বিদ্যালয় এই টার্মটা আমরা অনেকেই জানি, তো এখান থেকে প্রশ্ন অবশ্যই করে। তো মুক্ত বিদ্যালয় কি না, মুক্ত বিদ্যালয় হলো একটি জাতীয় কর্মসূচি। এই কর্মসূচির আওতায় প্রত্যেক রাজ্যে আছে রাজ্য মুক্ত বিদ্যালয়। পশ্চিমবঙ্গে এটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নামে পরিচিত। বর্তমানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সর্বশিক্ষা অভিযানের ডাকে সাড়া দিয়ে উচ্চ প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার লক্ষ্যে বিদ্যালয়ে বহির্ভূত ছেলেমেয়েদের প্রথা বহির্ভূতভাবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এই প্রশ্নটা কিন্তু পড়ে যে পশ্চিমবঙ্গে যে একটা মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম বলো, তো কি বলবে, সেটা হচ্ছে এই যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। ওকে, তো ক্লাসটা করার আগে তার আগে বলে রাখি, যারা 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তো দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের তত্ত্বাবধানে 3টা PDF কিন্তু বানানো হয়েছে। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে মানে 2017 যে ইন্টারভিউ হয়েছিল, সেখানে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল টেটে, প্রাইমারি টেটে, এবং আগামীতে কী ধরনের প্রশ্ন করা হবে অর্থাৎ PYQ, এবং তার সাথে সাথে অনুকরণে বিভিন্ন প্রশ্ন করানো হয়েছে। তো এটা একটা ভাইবার PDF। এই প্রত্যেকটা PDF কিন্তু বাই করতে হবে। এটা 1 নম্বর PDF, এটা কিন্তু 2 নম্বর PDF, এবং এটা হচ্ছে 3 নম্বর PDF। তো এগুলো বাই করতে হবে। এটার দাম রয়েছে 150 টাকা। এখানে মোর দেন কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যেখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত বইয়ের তথ্য, বিভিন্ন লেখক পরিচিতি রয়েছে, তাছাড়া বিভিন্ন শিক্ষা কমিশন, তারপরে ফ্যাক্ট বেসড প্রশ্ন বা সিচুয়েশন বেসড প্রশ্ন, ইন ডিটেলস কিন্তু এই ক্লাসগুলো করানো হয়েছে, এই PDFটা দেওয়া রয়েছে, এবং এগুলো অনেকেই কিন্তু বাই করেছে। এবং বাই করার জন্য যে নিচে নাম্বার রয়েছে ফর ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এখান থেকে বাই করতে পারবে। এটা একটা বই রয়েছে, এবং এই নাম্বারে মেসেজ করে 8250241485। আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য, অর্থাৎ নিজের জেলা এবং পশ্চিমবঙ্গের ভূগোল ইত্যাদি সম্পর্কে জানা দরকার, এবং এখান থেকেও প্রশ্ন করে। তো এই বইটার দাম রয়েছে, যেহেতু প্রথমে 180 টাকা দাম ছিল, এটার এখন দাম রয়েছে 200 টাকা। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কী ধরনের ডেমো দিতে বলতে পারে, বা কী ধরনের ডেমো প্রশ্ন 2017-তে করা হয়েছিল। 500+ কিন্তু টিচার, যেটা 23 জেলাতে বিভিন্ন জায়গাতে যারা চাকরি করছেন 2017-তে টেট কোয়ালিফাইড বা ইন্টারভিউ কোয়ালিফাইড করার পর ফাইনাল সিলেকশনে, তো তাদেরকে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল বা ডেমো দিতে বলা হয়েছিল, এবং আগামীতে কী ধরনের ডেমো আসতে পারে, একদম ডিটেলস কিন্তু সরল সহজভাবে সাবলীলভাবে ভাষা প্রয়োগ করে কিন্তু এই ডেমো PDFটা বানানো রয়েছে। এটার দাম কিন্তু 250 টাকা। বর্তমানে কিন্তু এর অফার শেষ হয়ে গেছে। আগে এর অফার ছিল, যেটা টোটাল দাম হচ্ছিল 600, কিন্তু যার মধ্যে একসাথে বাই করবে কম্বাইন্ডভাবে 3টে PDF, তারা কিন্তু 550-তে পেতে ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অফার শেষ। তো চেষ্টা করব অফারের মধ্যে না পারলেও কিছু
ডিসকাউন্ট করার কারণ সেই মুহূর্তে একটা অফার ছিল 10 জানুয়ারি পর্যন্ত, এই অফারটা বর্তমানে শেষ। আর এই ডিটেলস পাওয়ার জন্য বা ডিটেলস জানার জন্য অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ করবে, যে নাম্বার দেওয়া রয়েছে। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে। এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি তার পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সেখানেও কিন্তু এগুলো পাবে, কিন্তু এই যে পিডিএফগুলো 3টে বললাম সেগুলো কিন্তু বাই করতে হবে। ওকে, তো মুক্ত বিদ্যালয় হলো। এবারে নেক্সট প্রশ্ন 8 নম্বর হচ্ছে, দেখো সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ শিক্ষা বলতে কি বোঝেন? তো ধর্মনিরপেক্ষ শিক্ষা কি? না, ধর্মনিরপেক্ষ শিক্ষা বলতে বোঝানো হয় কি না রাষ্ট্র ঘোষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি অথবা সরকারি চাকরির ক্ষেত্রে রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে বৈষম্য প্রদান করবে না। 2 নম্বর কি না, 2 নম্বর হচ্ছে সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় আর্থিক সংস্থান পুষ্ট বা সংস্থান দ্বারা কার্যকারিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না। 3 নম্বর রাষ্ট্রীয় অর্থ সংস্থান প্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ধর্মীয় শিক্ষাদানে লিপ্ত বা থাকবে না বা যুক্ত থাকবে না। এবং 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে আংশিকভাবে ও সম্পূর্ণভাবে সরকার পরিপোষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা দেবে না। তো এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ এখানে সকল ধর্ম সর্বধর্মকে সমান অধিকার দিয়ে শিক্ষা দেওয়া যেতে পারে, অথবা কোনো সেরকমভাবে একটি জাতির প্রতি যে শিক্ষার ক্ষেত্রে যে ধর্মের প্রতি যে একটা মানদণ্ড বাড়িয়ে দেওয়া, সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না। নেক্সট তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, যে এনসিটিই এর গুরুত্বপূর্ণ 2টি কাজ বলেছে। তো এনসিটিই তোমরা সকলে জানো, এনসিটির ফুল ফর্ম কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও, এটা কিন্তু জানা অবশ্যই দরকার এই এডুকেশনাল টার্মগুলো। তো এনসিটির পুরো নাম দেখো দেওয়া রয়েছে। তো যাই হোক, যারা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অনেক সময় কিন্তু ইংরেজিতে পুরো বানান বা স্পেলিং মানে বলতে বা জানতে চাই কিন্তু ইন্টারভিউতে। তো এনসিটির পুরো নাম কি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তো এনসিটির 2টি কাজ কি না, কি বলবে 1 নম্বর বা এতে কী রয়েছে, উপযুক্ত পরিকল্পনা ও কর্মসূচি প্রস্তুত করা, যেখানে এনসিটির অন্যতম কাজ হলো শিক্ষার ক্ষেত্রে উপযুক্ত পরিকল্পনা ও কর্মসূচি প্রস্তুত করা এবং ওইগুলি কেন্দ্র রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় ও ইউজিসি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুপারিশ করা। বিতে কী রয়েছে না, বিতে রয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার যে উন্নয়ন ও সমন্বয় সাধন করা, দেশের শিক্ষার উন্নয়ন ও তাদের সমন্বয় সাধন করা এনসিটি একটা অন্যতম কাজ হিসেবে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এনসিটি কাজ সম্বন্ধে কিন্তু জানার চেষ্টা করতে পারে বা ইন্টারভিউতে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল, সেই জন্যই দেওয়া। তো ভিডিওটি যদি ভালো লাগছে তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন দেখছো বা চ্যানেলের ক্লাসগুলো পেয়ে উপকৃত হচ্ছ, প্রশ্নগুলো যারা বুঝতে পারছো, কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো। কিন্তু যারা উপকৃত হচ্ছে অবশ্যই বলবো চ্যানেলের পাশে থাকার জন্য, চ্যানেলটি গ্রো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, শেয়ার লাইক অবশ্যই করবে। 10 নম্বর প্রশ্ন কি না, আপনি শ্রেণীকক্ষে কীভাবে বাচ্চাদের ইংরেজি ভাষা শেখাবেন? তো এর উত্তর কী হবে না, ছবি অঙ্কনের দ্বারা এবং হাতের কাছে থাকা বিভিন্ন জিনিস দিয়ে ইংরাজি বর্ণমালার মতো অক্ষর তৈরির দ্বারা অক্ষর পরিচয় করানোর চেষ্টা করব। এভাবে শিক্ষাদান করাতে পারে ইংরেজি শিক্ষা। তাছাড়া কি না, দৈনন্দিন পরিস্থিতি যে সহজ ইংরেজিতে বর্ণনা করার চেষ্টা করব, অর্থাৎ যে বাস্তব যে পরিচিতি, যেমন ধরো বই খাতা এগুলো যে ইংরেজি টার্মগুলো যেগুলোর সাথে তার পরিচিত, সেগুলোও তার পাঠ করাতে শেখাতে হবে। তাছাড়া পরিচিত শব্দের যে ইংরেজি মানে সেগুলো বলে দেওয়া, স্পেলিং বা বানানগুলো লিখে দেওয়া বোর্ডের মধ্যে, এভাবে শিক্ষাদান করা যেতে পারে। তাদের পাঠ্য বইয়ে যে ছবি দেখিয়ে ছবির ইংরাজি নামগুলি বলে দেব, শব্দভাণ্ডার পরিচয় করিয়ে দিতে একসঙ্গে ইংরেজিতে সহজ গান শেখাবো, দলগত গান নাচের সাথে সক্রিয় শিক্ষাকে উৎসাহিত করার চেষ্টা করব। এভাবেও কিন্তু ইংরেজি শিক্ষাদান দেওয়া যেতে পারে। তো এই ছিল তোমাদের আজকে মোট 10টি প্রশ্ন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ক্লাসগুলো যদি ভালো লাগছে অবশ্যই ক্লাসগুলো লাইক করো। প্রথম থেকে ক্লাসগুলো দেখো, প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেখানে কিন্তু 1 নম্বর থেকে প্রত্যেকটা ক্লাস দেখা শুরু করো। আর সাথে সাথে বলবো যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো আর ভিডিওগুলো শেয়ার অবশ্যই করবে। সো এটা আজকে 66 নম্বর ক্লাস। এর পরের ক্লাস অবশ্যই আপডেট হিসেবে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর ইউটিউব
চ্যানেলের সাথে সাথে বলবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ সেখানে এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি সেই ক্লাসগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবে। আর যাদের এই পিডিএফগুলো বাই করার দরকার বা প্রয়োজন রয়েছে তারা অবশ্যই এই যে নাম্বার দেওয়া রয়েছে 8250241485 এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, সেখান থেকে বইয়ের ডিটেলস বলে দেওয়া হবে এবং বইগুলো বাই করতে পিডিএফগুলো বাই করতে পারবে। তাৎক্ষণিকভাবে পিডিএফগুলো প্রোভাইড করা হবে, সঙ্গে সঙ্গে যে কিউআর কোড সেই কিউআর কোডে পে করলেই কিন্তু বইগুলো পেয়ে যাবে। অনেকে বাই করে ফেলেছে, যারা এখনও পর্যন্ত বাই করোনি, কারণ ইন্টারভিউর প্রিপারেশন সকলকে নিতে হবে, তাই বইগুলো বাই করো পিডিএফগুলো এবং সাথে রেখে সেগুলো পড়ার চেষ্টা করো। অনেকটা কিন্তু নলেজ গেন হবে বা নলেজ বুস্ট হবে এবং সাথে সাথে ইন্টারভিউর যে একটা ভয় বা কীভাবে প্রিপারেশান নেবে সে ভয় এবং প্রিপারেশান নেওয়ার যে একটা পদ্ধতি সেটাও বুঝতে পারবে। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, জয় হিন্দ।